হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ইউনিট 2-এর সেকেন্ড পার্ট নিয়ে আবার চলে এসেছি। আগের দিন তোমাদের উপনিবেশ কাকে বলে, সাম্রাজ্যবাদ কাকে বলে এবং দুটোর মধ্যে কী সম্পর্ক সেটা আলোচনা করা অলরেডি হয়ে গেছে। আজকে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব এই উপনিবেশবাদের সূচনা কেন হয়েছিল, কী করে উপনিবেশিক বাণিজ্য চারিদিকে ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। এবার কেন ঔপনিবেশিক সাম্রাজ্যের সূচনা, কোন কোন ঘটনার কারণে এই সাম্রাজ্যের সূচনা হয়েছিল সেটা আমাদের জেনে নিতে হবে। আমি মেন 3টে পয়েন্ট এখানে লিখে দিয়েছি, ভালো করে বুঝে নেবে, তাহলে কিন্তু এমসিকিউ এক চুটকিতে সলভ হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। পঞ্চদশ শতকে স্পেন ও পর্তুগালের মধ্যে সামুদ্রিক অভিযান হয়েছিল। ঠিক আছে, মানে পঞ্চদশ শতক নাগাদ স্পেন আর পর্তুগালে সামুদ্রিক অভিযানে তারা দুজনেই সাফল্য লাভ করেছিল। মানে সামুদ্রিক অধিকার স্পেন আর পর্তুগাল দুজনেই পেয়েছিল। কোনো একটা সমুদ্রের অধিকার স্পেন পেয়েছিল এবং পর্তুগালও সেই সমুদ্রের অর্ধেক অংশ পেয়েছিল ব্যবসা বাণিজ্য করার জন্য। এটাকেই বলে হচ্ছে সামুদ্রিক অভিযান। ঠিক আছে, কিন্তু পঞ্চদশ শতক নাগাদ স্পেন আর পর্তুগালের মধ্যে এই সমুদ্র কেন ইম্পর্টেন্ট ছিল? ব্যবসা বাণিজ্যের জন্য জাহাজ যাতায়াত করতে পারতো, পণ্য আমদানি রপ্তানি করতে পারতো। তো স্পেন পর্তুগাল ভাবলো হাফ হাফ করে ওরা এই বাণিজ্যের আর এই সামুদ্রিক অভিযান করবে না। পুরো সামুদ্রিক অভিযানটাই নয় স্পেন পুরোপুরি পেতে চেয়েছিল এবং পর্তুগালও সামুদ্রিক অভিযান বা সমুদ্রে ব্যবসা বাণিজ্য করার ক্ষমতাটা নিজের কাছে কুক্ষিগত করতে চেয়েছিল, মানে নিজের কাছে রাখতে চেয়েছিল। মানে ওরা পার্টনারশিপে আর হাফ হাফ করে করবে না, ওরা চেয়েছিল সামুদ্রিক অভিযান দুজনেই সম্পূর্ণভাবে অধিকার করে নিতে চেয়েছিল। তো সেই কারণে তাদের মধ্যে একটা বিরোধ বেঁধেছিল যে না, সমুদ্র অভিযানটা স্পেন বলছে যে আমিই করব, সমুদ্রের যত ব্যবসা বাণিজ্য আমিই করবো। আর পর্তুগাল বা কেন মানবে? সেও বলছে যে না, সমুদ্রের উপর ব্যবসা বাণিজ্য আমরাই করব, স্পেনকে কোনো রকম ভাগ দেব না। তো সেই কারণে দুজনের মধ্যে ঝগড়া বেড়ে গেল। তো এদের ঝগড়া কে মিটিয়েছিল? এদের ঝগড়া মিটিয়েছিল ষষ্ঠ আলেকজান্ডার, পোপ ষষ্ঠ আলেকজান্ডার। তিনি এই দুটো দেশের মধ্যে ঝামেলা মিটিয়ে দিয়েছিল যে তোমরা এই সামুদ্রিক অভিযানটা দুজনে যারা চাইছো ইন্ডিভিজুয়ালি পেতে, মানে পুরোপুরি অধিকার করতে, সেটা না করে তোমরা যেমনভাবে ভাগাভাগি করে ব্যবসা বাণিজ্য চালাতে, সেরকমভাবেই সমুদ্রের উপর ব্যবসা বাণিজ্য তোমাদের চালাতে হবে। ঠিক আছে, তো কে এদের মধ্যে এই বিরোধটাকে মিটিয়ে দিয়েছিল? ষষ্ঠ আলেকজান্ডার। ষষ্ঠ আলেকজান্ডারের নির্দেশনায় কোন চুক্তির মাধ্যমে এই তোমার সমুদ্র অভিযানে নিয়ে যে বিরোধ সেটা মিটে গিয়েছিল? এবার সেই সময় ধরো ষষ্ঠ আলেকজান্ডার বলছে যে তোমাদেরকে ঝামেলাটা মিট নিতে হবে, কিন্তু স্পেন আর পর্তুগাল যদি একটা চুক্তি না করে তাহলে তো পরবর্তীকালে তারা আবার কথা পাল্টে খেয়ে যেতে পারে না, যে ষষ্ঠ আলেকজান্ডার বলেছে কিন্তু মানি না আমি, এটা হবে না। তাই তারা যাতে আর কোনো রকম পরবর্তীকালে অসুবিধা বা ঝামেলা না করে, সেই জন্যই আলেকজান্ডার একটা টর্টিল্লাস চুক্তি, মানে একটা আইনি পদক্ষেপ চুক্তি, মানে আইনত তাদের যাতে আর এইটা নিয়ে কোনো ঝামেলা না হয়, তাই আইনত একটা ব্যবস্থা করলেন, সেটা হচ্ছে টর্টিল্লাস চুক্তি। এই চুক্তিতে দুজনেই সই করলেন, স্পেন আর পর্তুগাল, এবং তাদের মধ্যেই সমস্যাটা মিটে গিয়েছিল। তাহলে পরবর্তীকালে তারা দাবি করতে পারবে না যে আমরা পুরোপুরি সমুদ্রের বাণিজ্যের অধিকারটা নিতে চাই, তারা নিশ্চয়ই এটা দাবি করতে পারবে না, কারণ খাতায় কলমে তো চুক্তি করাই হয়ে গেল, তাই না? তো আইন অনুযায়ী এই ষষ্ঠ আলেকজান্ডার কিন্তু টর্ডিসিল্লাস চুক্তির মাধ্যমে এদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে দিয়েছিল। তো সেখান থেকেই ঔপনিবেশিক সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল। তারপরে আরেকটা ঘটনা কি? হল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, যত ইউরোপীয় কান্ট্রিগুলো রয়েছে, কি আছে? হল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, যতগুলো ইউরোপীয় কান্ট্রি রয়েছে তারা ধীরে ধীরে আমেরিকা, ভারত, পূর্ব এশিয়া এই সমস্ত জায়গাগুলি দখল করে নিতে শুরু করলো। এই সমস্ত জায়গার মানে আমেরিকা, ভারত, পূর্ব এশিয়া এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় ফসল ভালো ফলতো, কয়লা, তারপরে কয়লা খনি, বিভিন্ন রত্ন খনি যেগুলো ছিল, সেগুলো এই হল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক আবিষ্কার করতে থাকে যে ভারতে তো কয়লা খনি বেশ ভালো আছে, ভারতে তো ধান চাষ ভালো হয়, আবার আমেরিকাতে তো অন্য কোনো কিছু ভালো চাষ হয়। ঠিক আছে, পূর্ব এশিয়াতেও অনেক কিছু হয়। ঠিক আছে, কোনো একটা বেনিফিট তারা আবিষ্কার করেছিল। হল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, আমেরিকা, ভারত, পূর্ব এশিয়ার এই সমস্ত জায়গায় দেখলো যে এখানকার আবহাওয়া তো ব্যবসা বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ব্যবসা বাণিজ্যের জন্য খুবই ভালো। তো সেই কারণে হল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক এরা আমেরিকা, ভারত, পূর্ব এশিয়াটাকে দখল করে নিল। আর দখল করে মানে ঔপনিবেশিক সাম্রাজ্য তৈরি করলো, মানে সেখান থেকেই তারা ব্যবসা বাণিজ্য
শুরু করতে লাগলো, মানে এইগুলোর উপর তারা ক্ষমতা দখল করে নিল। তাহলে এরা ইউরোপীয় কান্ট্রিগুলো এইভাবেই এশিয়া মহাদেশ, আমেরিকা সব কিছু দখল করতে লাগলো। এরপর আরেকটা ঘটনা কি, ইংল্যান্ড ও ফ্রান্স এদের মধ্যে পরে প্রতিযোগিতা শুরু হলো। ইংল্যান্ড আর ফ্রান্স, এটাকে বলা হয় ইঙ্গো ফরাসি প্রতিযোগিতা। ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। তাহলে ইংল্যান্ড ও ফ্রান্স যখন এদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, তখন ফ্রান্স ইংল্যান্ডের সঙ্গে তো একটা প্রতিযোগিতায় ছিলই, সে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক, একটা প্রতিযোগিতা কম্পিটিশন লেগে থাকতো কোনো একটা কারণে, দুটোর মধ্যে ঝামেলা অশান্তি না, কিন্তু একটা প্রতিযোগিতা ছিল। তো এই প্রতিযোগিতার মধ্যেই ফ্রান্সে কিছু ঘটনা ঘটলো, যেমন ফ্রান্সের সাথে স্পেনের একটা যুদ্ধ হয়েছিল, এছাড়াও ফ্রান্সের সাথে অস্ট্রিয়ার একটা যুদ্ধ হয়েছিল। কি বললাম, ফ্রান্সের সাথে স্পেনের একটা যুদ্ধ হলো আর ফ্রান্সের সাথে অস্ট্রিয়ার একটা যুদ্ধ হলো। এবং এই সমস্ত যুদ্ধের ধাক্কা সামলাতে সামলাতে ফ্রান্সের 7টা বছর লেগে গিয়েছিল, তখন সপ্তবর্ষের যুদ্ধ। ঠিক আছে, সপ্তবর্ষের যুদ্ধ। তো ফ্রান্স স্পেন আর অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করতে করতে 7টা বছর কাটিয়ে দেয়, এবং সেই সুযোগে ইংল্যান্ড কিন্তু অন্যান্য দেশে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তার শুরু করে এবং ব্যবসা বাণিজ্য শিল্পের ক্ষেত্রেও ফ্রান্সের থেকে অনেক এগিয়ে যায়। আর ফ্রান্স তো যুদ্ধে জর্জরিত, ফ্রান্সের কিন্তু অনেক ক্ষতিও হয়ে গেছিলো এই যুদ্ধে জড়াতে জড়াতে। তো এরপরে যখন ফ্রান্স এর সাথে পরাজিত হয়েছিল, তখন ইংল্যান্ড কিন্তু ফ্রান্সেও একটা ঔপনিবেশিক সাম্রাজ্য তৈরি করেছিল। ঠিক আছে, ফ্রান্সের কিছুটা অধিকার ভূখণ্ড তারা দখল করে নিয়েছিল। তো এইভাবেই যখন ইউরোপীয় কান্ট্রিগুলো এশিয়া, ভারত, এই সমস্ত জায়গায় ঔপনিবেশিক সাম্রাজ্যগুলো একটু একটু করে দখল করতে লাগলো, সেখান থেকে কিন্তু ঔপনিবেশিক সাম্রাজ্যের সূচনা হলো। মানে ইউরোপীয় কান্ট্রিগুলো প্রথম শুরু করলো এবং আস্তে আস্তে সমগ্র বিশ্বজুড়ে ঔপনিবেশিক সাম্রাজ্য কিন্তু বিস্তার হতে শুরু করলো। তো এইটা এরপরে আমরা জানবো ঊনবিংশ আর বিংশ শতকের প্রথমার্ধে উপনিবেশের লড়াই, মানে কোন দেশ কোন কোন জায়গায় কি কি উপনিবেশ গড়ে তুলেছিল সেই জিনিসগুলো এবার আমাদের ক্লিয়ার করতে হবে। প্রথমে আমরা জেনে নেব ফ্রান্সের উপনিবেশ দখল। ঠিক আছে, ফ্রান্স কোন কোন জায়গায় উপনিবেশ দখল করেছিল, কোন কোন দেশের, সেটা আমরা জেনে নেব। 1684 খ্রিস্টাব্দ নাগাদ, এই 1684 খ্রিস্টাব্দ নাগাদ যা ব্যাপটিস্ট কোলবার্ট, ভালো করে নামটা দেখো আর খ্রিস্টাব্দটা দেখো, 1684 খ্রিস্টাব্দে যা ব্যাপটিস্ট কোলবার্টের নেতৃত্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। 1684 খ্রিস্টাব্দে যা ব্যাপটিস্ট কোলবার্টের নেতৃত্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়। ঠিক আছে, এবার যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়ে গেছিলো এবং তাদের নেতৃত্বে, মানে কোম্পানির নেতৃত্বে ফরাসিরা, মানে ফ্রান্সের দেশে যে সমস্ত মানুষরা বসবাস করতো, ফরাসিরা বিভিন্ন দেশের বিভিন্ন উপনিবেশ দখল করতে থাকে। জেনে নিই কোন কোন দেশের কোন কোন উপনিবেশ। একটা হচ্ছে দেখো প্রথমেই কানাডার কুইবেক আর আমাদের ভারতের চন্দননগর, এখানে তারা প্রথম উপনিবেশ তৈরি করেছিল, কানাডার কুইবেক আর ভারতের চন্দননগর। এরপরে 1858 খ্রিস্টাব্দে তারা একটু দূর দেশে, যেমন কোচিন, চীন, কম্বোডিয়া, আনাম, টংকিং, এই 4টি রাজ্যে উপনিবেশ তৈরি করেছিল। 1858 খ্রিস্টাব্দ নাগাদ কোন জায়গায় চলে গেল, কোচিন, চীন, কম্বোডিয়া, আনাম, টংকিং, কোচিন, চীন, কম্বোডিয়া, আনাম, টংকিং। ঠিক আছে, এবার এই 4টে রাজ্যের সমন্বয়ে তারা একটা নাম দিয়েছিল, এই কোচিন, চীন, কম্বোডিয়া, আনাম, টংকিংকে মিলিয়ে তারা একটা নাম দিয়েছিল, তার নামটা কি, ফরাসি ইন্দোচীন। যেহেতু ফরাসিরা এই কোচিন, চীন আর কম্বোডিয়া, আনাম, টংকিং দখল করেছিল, এই ফরাসি ইন্দোচীন তারা নাম দিলেন। ঠিক আছে, 4টি রাজ্যের সমন্বয়ের নামটা কি হলো, ফরাসি ইন্দোচীন। এই ফরাসি ইন্দোচীন তারা দখল করে নিয়েছিল 1858 খ্রিস্টাব্দে। এবার ফরাসি ইন্দোচীন তারা দখল করার বিনিময়ে কী পেয়েছিল, ফরাসি ইন্দোচীনে রবার চাষ খুব ভালো হতো। ঠিক আছে, রবার চাষ খুব ভালো হতো, সেই রবার চাষেরই ব্যবসা বাণিজ্য যাতে ভালো করে তারা করতে পারে, সেই জন্যই ফরাসিরা কিন্তু এই ফরাসি ইন্দোচীন দখল করে নিয়েছিল। এরপরে হচ্ছে 1830-এর দশকে এই ফ্রান্স বা ফরাসিরা আফ্রিকার আলজেরিয়া, 1881-তে টিউনিসিয়া প্রভৃতি জায়গাগুলো দখল করতে থাকে। 1830-এর দশকে আফ্রিকার আলজেরিয়া, 1881-তে টিউনিসিয়া দখল করতে থাকে। এরপর 1890-এর দশকে মধ্য আফ্রিকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইঙ্গো ফরাসি যুদ্ধ তীব্র হয়।
এরপরে 1890 এই যে এখানে বললাম আফ্রিকা আলজেরিয়া দখল করেছিল, তো আফ্রিকার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে কিন্তু ইংল্যান্ড আর ফার্সি, ওই যে ইংল্যান্ড আর ফরাসি, যেটা আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম যে যুদ্ধ হয়েছিল বা দ্বন্দ্ব হয়েছিল, ইঙ্গো ফরাসি যুদ্ধ কিন্তু সেই সময় তীব্রতর হয়েছিল। কেন কি? কারণ এই ফরাসিরা চাইতো যে মানে ইঙ্গোরা কী ছিল, ইঙ্গোরাও হচ্ছে আফ্রিকার কিছুটা জায়গায় উপনিবেশ তৈরি করেছিল, আর ফরাসিরাও কিন্তু আফ্রিকার কিছুটা জায়গায় উপনিবেশ তৈরি করেছিল। তো ফরাসিরা কী চাইতো, আফ্রিকার মানুষজনদের জোর করে মানে ওদেরকে বাধ্য করতো যাতে ফরাসি ভাষায় তারা কথা বলে, তাদের ফরাসিদের মতো আদব কায়দায় তারা চলে। সেই জন্য কী করলো, আফ্রিকার যে অধিবাসীরা বিদ্রোহ করতে লাগলো এবং ইঙ্গো ফরাসি যুদ্ধ, ইংল্যান্ড ফরাসিদের মধ্যেও এই বিষয়টা নিয়ে একটা যুদ্ধ বা দ্বন্দ্ব লেগে গিয়েছিল। তো এই হচ্ছে ফ্রান্সের উপনিবেশ দখল। একটা হচ্ছে প্রথমে কানাডার কুইবেক আর আমাদের ভারতের চন্দননগর, আর একটা হচ্ছে একটু দূরে তারা উপনিবেশ তৈরি করলো 1858-তে। কোচিন, চীন, কম্বোডিয়া, আনাম, টংকিং প্রভৃতি 4টি রাজ্যের সমন্বয়ে তার একটা নাম দিল, তার নাম হচ্ছে ফরাসি ইন্দোচীন। তাহলে ফরাসি ইন্দোচীন, কানাডার কুইবেক, ভারতের চন্দননগর কমপ্লিট। তারপরে তারা আফ্রিকার আলজেরিয়া আর টিউনিসিয়া দখল করলো এবং আফ্রিকায় উপনিবেশ তৈরি করার ক্ষেত্রে ফরাসি ইঙ্গো যুদ্ধ তীব্রতর হয়, মানে ফরাসি আর ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ তীব্রতর হয়। কেন কি? কারণ এই ফরাসিরা চেয়েছিল আফ্রিকায় মানুষজনদের ফরাসি ভাষায় শিক্ষিত করতে, তো সেই কারণে তাদের মধ্যে ঝামেলা কিন্তু তীব্রতর। আচ্ছা, এবার আমরা জেনে নেব যে রাশিয়া কী করে উপনিবেশ তৈরি করলো। ঠিক আছে, রাশিয়া মধ্য এশিয়া, সাইবেরিয়া এইসব জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল। 1898 খ্রিস্টাব্দে চীনের উপকূলে পোর্ট আর্থার, কোরিয়া প্রভৃতি দখল করে নেয়। ঠিক আছে, 1898 খ্রিস্টাব্দে চীনের উপকূলে পোর্ট আর্থার দখল করে এবং কোরিয়া দখল করতে গিয়ে রুশ জাপান যুদ্ধ হয়ে যায়। মানে যখন তারা কোরিয়াটা দখল করতে চেয়েছিল তখন রুশ আর জাপান মানে রাশিয়ার সঙ্গে জাপানের একটা যুদ্ধ হয়েছিল, ফলে রাশিয়ার আর কোরিয়া দখল করা হয় না। মূলত এই কটা জায়গা মধ্য এশিয়া, সাইবেরিয়া আর পোর্ট আর্থারই রাশিয়া দখল করেছিল। এবার হচ্ছে ইটালি। 1882 খ্রিস্টাব্দে ইটালি লোহিত সাগর দখল করেছিল। 1885 খ্রিস্টাব্দে মাসাওয়া দখল করলো। 1890 খ্রিস্টাব্দে ইরিত্রিয়া দখল করে এবং 1896-তে ইথিওপিয়া দখলে ব্যর্থ হয়। আর 1891 খ্রিস্টাব্দে লিবিয়া দখল করে। তাহলে কোন কোন জায়গা দখল করেছে দেখো, লোহিত সাগর, মাসাওয়া, ইরিত্রিয়া, লিবিয়া। ঠিক আছে, আর কোন জায়গা দখল করতে ব্যর্থ হয়েছিল সেটা হচ্ছে ইথিওপিয়া। বেলজিয়াম হচ্ছে দ্বিতীয় লিওপোল্ডের শাসনকালে, মানে বেলজিয়ামের রাজা ছিলেন দ্বিতীয় লিওপোল্ড, তার শাসনকালে স্ট্যানলি, লিভিংস্টোন, আফ্রিকা প্রভৃতি তারা দখল করেছিল। 1896 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ তৈরি করার মাধ্যমে 1885 খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলনের মাধ্যমে কঙ্গো বৃহত্তম অংশ বেলজিয়াম দখল করে নিয়েছিল। ঠিক আছে, আন্তর্জাতিক আফ্রিকা সংঘ দখল করার মাধ্যমে আফ্রিকার বহু জায়গা কিন্তু বেলজিয়াম দখল করে নিয়েছিল, সেটা আমি লিখতে ভুলে গেছি। আফ্রিকার বহু জায়গা দখল করে নিয়েছিল। 1896 খ্রিস্টাব্দে বেলজিয়ামে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ তৈরি হয়েছিল, তার দ্বারা বেলজিয়াম আফ্রিকার বিভিন্ন জায়গা দখল করতে পেরেছিল। এবং 1885 খ্রিস্টাব্দে বার্লিন সম্মেলনের মাধ্যমে, মানে বেলজিয়ামে একটা সম্মেলন হয়েছিল, সেটা হচ্ছে বার্লিন সম্মেলন। দুটো জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আন্তর্জাতিক আফ্রিকা সংঘ তৈরি হয়েছিল বেলজিয়ামে আফ্রিকা দখল করার জন্য, আর বেলজিয়ামে বার্লিন সম্মেলন হয়েছিল যার মাধ্যমে আফ্রিকা কঙ্গো দেশের বৃহত্তম অংশ দখল করে নিতে পেরেছিল এই বার্লিন সম্মেলনের মাধ্যমে। ঠিক আছে, কঙ্গো দেশের বৃহত্তম জায়গায় বেলজিয়ামের আধিপত্য স্বীকৃত হয়েছিল। কেন? কারণ সেখানে বার্লিন সম্মেলন হয়েছিল। এরপর হচ্ছে জার্মানিটা জেনে নেব। 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের শুরুতে জার্মানি দক্ষিণ পশ্চিম আফ্রিকা, টাঙ্গানিকা, লুসিয়া প্রভৃতি দখল করে নিয়েছিল। তা জার্মানি কোন কোন জায়গা দখল করেছিল? দক্ষিণ পশ্চিম আফ্রিকা, টাঙ্গানিকা, লুসিয়া দখল করেছিল। এবং জার্মানির রাজা কাইজার দ্বিতীয় উইলিয়াম সেই সময় ওয়েল্ট পলিটিক নামক একটা নীতি গ্রহণ করেছিল। নীতিটা সম্বন্ধে সেরকম কিছু বলা নেই, শুধু এটুকু বলা আছে জার্মানিতে রাজা কাইজার দ্বিতীয় উইলিয়াম ওয়েল্ট পলিটিক নামে একটা নীতি গ্রহণ করেছিল। সেই কারণে জার্মানি খুব বেশি জায়গায় আর উপনিবেশ তৈরি করতে পারেনি। কেন উপনিবেশ তৈরি করতে পারেনি? কারণ এই যে দ্বিতীয় উইলিয়াম ওয়েল্ট পলিটিক কোনো একটা নীতি গ্রহণ করেছিল, সেই কারণে জার্মানের ঔপনিবেশিক ভবিষ্যৎ আর দীর্ঘ হয়নি। তো কোন কোন দেশ কোন কোন জায়গায় উপনিবেশ দখল করতে চেয়েছিল থরলি আলোচনা করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীকালে এর নেক্সট টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো। থ্যাংক ইউ।